এবং সেই সময়টা সত্যি সেই ৫ মাসটা ভীষণ, ভীষণ টাফ গেছে। এবং আমার জীবনের যত জমা খরচ ছিল সমস্ত কিছু আমার অলমোস্ট মানে আমাকে সেই সময় মাসে প্রচুর টাকা করে লোকসান হতো। যেগুলোকে আমার যে এক্সপেন্স গুলো ছিল সেগুলোকে আমাকে করতে হতো। ফলে ব্যাংক থেকেও একটা বড় পরিমাণ লোন হয়ে গেছিল। পার্সোনাল লোন। ফলে সেই কর্মক্ষেত্রটা যদি তার আনন্দের জায়গা না হয়, সেই কর্মক্ষেত্র যদি পেইনফুল হয়ে যায়, তাহলে কিন্তু তার কাজের জায়গাটায় সে নিজে সম্পূর্ণটা দিতে পারে না। এবার যে সমস্ত ছেলেরা বা মেয়েরা যাদের মধ্যে অনেস্টিটার অভাব থাকে, তাদের আমি হয়তো ১ বার ২ বার তাদের ওয়ার্নিং দিলাম। তারপরে যখন দেখলাম না সেটা চেঞ্জ হচ্ছে না, তখন আমার ফার্মের বেনিফিটের জন্যই কিন্তু আমাকে কিছু অ্যাকশন নিতে একদম হয়। নিশ্চয়ই কারণ নমস্কার, আপনাদের সকলকে স্বাগত। হ্যালো অঞ্জন। আজকের এপিসোড যাকে নিয়ে করছি এটা একটা সাফল্যের গল্প। আমাদের সঙ্গে আছেন শান্তনু ঘোষ। মানে আমার দীর্ঘদিনের পরিচিতি, আমি ওকে গ্রো করতে দেখেছি। হার্ড ওয়ার্ক যে কিভাবে সাকসেস এনে দিতে পারে সেটা সত্যি ওকে দেখে শেখা উচিত। বাঙালি উদ্যোগ, বেঙ্গলের উদ্যোগ, নিজে খেটে আজকে যে জায়গায় পৌঁছেছে তার সাফল্যের গল্প আজ আমরা শুনবো। আসুন তাহলে পরিচয় করে নিই শান্তনু ঘোষের সাথে। নমস্কার শান্তনু। নমস্কার অঞ্জনদা। প্রথমেই জানাই ধন্যবাদ তোমাকে হ্যালো অঞ্জনে আমাকে ইনভাইট করার জন্য। আর তোমার সমস্ত শ্রোতাবিন্দুকেও আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আচ্ছা, একটা কথা প্রথমেই বলে দিই, শান্তনু বাবুকে কিন্তু আমি ছোট ভাই দেখি, মানে একদম ওর ছোট ভাই। তো আপনাদের সবার সামনেই হাত জোর করে বলে রাখলাম, আমি কিন্তু ওকে ভাই তুই বলেই বলবো, কারণ আমরা সেইভাবেই এতগুলো মানে বিগত বহু বছর ধরে আমাদের পরিচিতি, আমরা এইভাবেই কথা বলে থাকি। তো ক্ষমা করে দেবেন যদি এটাকে নিয়ে কোনো কিছু মাইন্ড করবেন না। আর আমিও তোমাকে ছোট থেকেই দাদা বলেই জানি, ফলে আমিও তোমাকে এই অনুষ্ঠানে দাদা বলেই ডাকবো। একদম। আচ্ছা শান্তনু, আমি তোকে চিনি প্রায় অনেকগুলো বছর হয়ে গেল। আমার মজুমদার কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট থাকাকালীন ও ডক্টর রেড্ডিজ ল্যাবে ছিল, খুব একটা ভালো পজিশনে, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, অঙ্কোলজি ডিভিশন, মানে একটা প্রেস্টিজিয়াস ডিভিশন। ও আমার দোকানটা ওর আন্ডারেই পড়তো। আর বেশ আমাদের সেলস নিয়ে এগুলো নিয়ে অনেক আলোচনা, কথোপকথন, মিটিং। সেই জায়গা থেকে আজকে আমার ভাই শান্তনু, আমি অঙ্কটা বলবো না, একটা বিশাল টার্নওভার কোম্পানির কর্ণধর। এই যাত্রাপথটা তো খুব মোলায়েম ছিল না বোধহয়, নিশ্চয়ই? না, সে তো অবশ্যই ছিল না। কারণ একটা খুবই সাধারণ পরিবার থেকে, একটা সাধারণ চাকরি থেকে তারপরে নিজের কিছু করাটা, সেটা ডেফিনিটলি একটা জার্নিটা অত সহজ থাকে না। বাট তুমি যেটা বললে সফলতা, কারণ সফলতাকে যদি আমি ১ থেকে ১০ এর মধ্যে ১০ টা সিঁড়ি ভাবি, তাহলে আমি হয়তো ১ নম্বরে আছি। এখনো ৯ টা সিঁড়ি বাকি আছে জীবনে। আর ১০ নম্বর সিঁড়িতে তো কেউ পৌঁছাতে পারে না। কারণ সফলতার কোনো এন্ড হয় না। ফলে সেই হিসাবে হয়তো আমি সফলতার হয়তো একটা সিঁড়িতে আরকি পৌঁছেছি। এখনো ৯ টা সিঁড়ি বাকি আছে। অনেক কাজ বাকি আছে। না না, নিশ্চয়ই, সেটা তো একদমই আর তাই। তোমার সঙ্গে পরিচয় অলমোস্ট আমার প্রায় ১৬-১৭ বছর আগে। আরেকটু বেশি বোধহয় রে, কারণ হ্যাঁ, বেশি বাবা আগে। গত হয়েছেন ২০১৫। ২০ বছর, ২০ বছর, ২০ ২০ বছর, বছর। হ্যাঁ, ২১-২২ এরকমই হবে, কারণ তুই একদম। ডক্টর রেড্ডি। কারণ আমার এখনো মনে হয় ক্যাপসিটাবিন আর জেমসিটাবাইন, আমি যেহেতু হাইয়েস্ট সেলার ছিলাম এক সময়, হুম, তুই আসতিস সামান্ত্রেকে নিয়ে। একদম, মানে একদম। সামান্ত্রে হচ্ছে গিয়ে তখন সামান্থ রায় তখন আমার একটু সিনিয়র ছিলেন এবং আমি সামান্থ রায়কে রিপোর্টিং করতাম এবং সামান্থ রায় আমাকে আরকি রেকমেন্ড করেছিলেন ডক্টর রেড্ডিসে। ফলে সামান্থকে ডেফিনিটলি আমি আমার গুরুর মতনই দেখি আরকি। অ্যাকচুয়ালি জার্নিটা শুরু হয় আমার ২০০০ সালে। আমি যখন কেমিস্ট্রি এবং ফার্মেসিতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে, আমি মনে আছে এখনো আমার 31 জানুয়ারিতে আমি ১ম রেজিস্ট্রেশন পাই আমার ফার্মেসির এবং 4 ফেব্রুয়ারি আমি ওয়াইথ বলে একটা কোম্পানি আছে যেটা এখন ফাইজার, সেই কোম্পানিতে ১ম মেডিকেল রিপ্রেজেন্টেটিভ জব পাই, পোস্টেড অ্যাট দুর্গাপুর হেডকোয়ার্টার। বাহ। সেইখান থেকে জার্নিটা শুরু। মানে লং জার্নি, কারণ ২২ বছর আমি কাজ করার পরে তারপরে আমি আমার এই এন্টারপ্রেনারশিপ বা আমার এই ফার্ম স্টার্ট করি ২০২২-এ। মানে অনলি ৩ বছরের শিশু আমার ফার্ম। ফলে আমি যখন ১ম পোস্টেড থাকি দুর্গাপুরে,
সেখানে আমি দুর্গাপুরে অনেকটাই সাকসেস পাই এবং সেই কোম্পানিতেই আমি ম্যানেজার হিসাবে কলকাতায় আসি। এবং কলকাতায় আসার পরে আমার একদিন সামন্ত রায়ের সঙ্গে পরিচয় হয় এবং অঙ্কোলজি সম্বন্ধে জানতে পারি এবং অঙ্কোলজি তখন ডেফিনেটলি একটা সুপার স্পেশালিটি হ্যাঁ, এবং আমিও তখন ওয়াইথের সুপার স্পেশালিটি ডিভিশনে ট্রান্সফার হয়ে আসি। তখন ওদের রিউমাটার অ্যাথলেটিক্স বলে একটা ডিভিশন ছিল, সেখানে আমি পুরো ইস্টার্ন রিজিয়নটা দেখতাম বাহ! প্রমোশন পেয়ে। তখন ওদের বলতো বি বা বিজনেস এক্সিকিউটিভ। হুম, তারপরে যাই হোক সামন্ত রায় আমাকে রেকমেন্ড করে, সেখানে মাল্টিপল ইন্টারভিউয়ের মাধ্যমে আমি ডক্টরেট ডি বা অঙ্কোলজিতে 2006 সালে আমি ডক্টরেটিতে জয়েন করি এবং ডক্টরেটিতেই আমি বিগত 10 বছর কাজ করার পরে আমি ওখানেই দুটো প্রমোশন পাই। ওখানে এরিয়া ম্যানেজার, সিনিয়র এরিয়া ম্যানেজার, সেখান থেকে আমি রিজিওনাল ম্যানেজার অবধি আমি প্রমোশন পাই এবং 2006 অ্যাকচুয়ালি ডক্টরেট ডি মানে ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি। আমি যদি এখনো পর্যন্ত যতগুলো কোম্পানিতে কাজ করেছি, হুম, বাট সামহাউ কোম্পানিটা তোমার নিউ প্রোডাক্ট এন্টিটিতে হ্যাঁ, কিছুটা পিছিয়ে গেল পিছিয়ে গেল, হ্যাঁ, এবং সেখানে কিন্তু জাইডাস অনেকটা বেশি স্কোর করে গেল। স্কোর করে গেল। শুধু জাইডাস কি নাকি ইভেন বায়োকনও বোধহয়? বায়োকনকে অ্যাকচুয়ালি জাইডাস কিনে নেয়। ওকে, হ্যাঁ, কিন্তু বায়োকনও কিন্তু প্রচুর নতুন, নতুন হ্যাঁ। রিসার্চ ওয়ার্ক করে অনেক না, প্রোডাক্ট বায়োকনকে কিনে না, সরি, আমি বায়োকেমকে জাইডাস কিনে হ্যাঁ, নেয়। আমি তাই ভাবলাম। বায়োকন, হ্যাঁ, বায়োকনও হ্যাঁ। ভালো প্রোগ্রেস করেছিল। বায়োকন ভালো প্রোগ্রেস ভালো করেছিল। ভালো প্রোগ্রেস একটার করেছিল। পর একটা কিরণ মজুমদার একদম, স্বর একদম। কোম্পানির যে জিনিসগুলোকে রিসার্চ করে হুম, করছিল হুম। আর যেগুলো ভবিষ্যতের ড্রাগস গুলো কারণ বায়োসিমিলার কনসেপ্টটা ডক্টর রেড্ডি প্রথম মার্কেটে নিয়ে আসে, হুম, কিন্তু তারপরে ওই বায়োসিমিলার আপনার রিটুক্সিমাবের পরে ডক্টর রেড্ডি সেরকমভাবে আর কিছু কিছু করলোই প্রোডাক্ট আনতে পারলো না। অ্যাবসলিউটলি। এবং সেই সময় আমিও খবর পেলাম এবং দেখো আমরা যেহেতু কেরিয়ারে মানে চাকরি করি, কেরিয়ারিস্টিক বা কেরিয়ারে কিভাবে উন্নতি হবে তার জন্য সবসময় সেই সমস্ত কোম্পানিতে যেতে চাই যে কোম্পানির গ্রোথ অপরচুনিটি অনেক বেশি। নিশ্চয়ই, নিশ্চয়ই। তা সেখানে তখন আমি জানতে পারলাম যে না, আস্তে আস্তে জাইডাসও অনেক রকম প্রোডাক্ট নিয়ে আসবে ইন ফিউচারে। সেই হিসাবে আমি জাইডাসে যখন জয়েন করেছিলাম তখন জাইডাসেরও সেরকম কিছু ছিল না। তারপরে 2016-তে আমি জাইডাস জয়েন করি এবং জাইডাসেও বিগত 7 বছর আমি কাজ করেছি হুম, হুম, অ্যাজ এ রিজিওনাল ম্যানেজার পুরো, এবং জাইডাসে মাল্টিপল প্রোডাক্ট আমরা লঞ্চ করেছি পুরো ইস্টার্ন রিজিয়নে। পুরো ইস্টার্ন রিজিয়ন দেখতাম। ওখানেও কি অঙ্কোলজি ডিভিশনই তো ওখানেও ছিল? অঙ্কোলজি, হ্যাঁ, পিওর অঙ্কোলজি, জানি। সেটাও ক্যান্সার ডিভিশন। এবং সেইখানে কোভিড অ্যাকচুয়ালি অনেক মানুষের জীবন যেমন চেঞ্জ করে দিয়েছে, সেখানে কোভিড আমার জীবনেও অনেক চেঞ্জ করে দিয়েছে। ভালোর দিকে, ভালোর দিকে। হয়তো হ্যাঁ, ডেফিনেটলি এখন তো বলবো ভালোর দিকেই। কারণ কোভিডের পরে এক নম্বর তো এত কিছু পরিবর্তন দেখেছি, তখন আমার মিসেসও বলল চলো নিজের কিছু করো। এবং সত্যি কথা বলতে গিয়ে কিছু কিছু জিনিস প্রতিটা মানুষেরই কিছু কিছু স্ট্রেংথ থাকে এবং কিছু উইকনেস থাকে। হয়তো কর্পোরেটের ক্ষেত্রে আমার কিছু উইকনেস ছিল, যেখানে আমি বুঝেছিলাম যে কর্পোরেটে খুব বেশি হয়তো ল্যাডারে আমি উঠতে পারবো না, সেই লিমিটেশনস আছে এবং সেটা নিজে বুঝে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। সেই জন্য আমি এবার আমার মিসেস দুজনে এপ্রিল মাসে আমরা ডিসাইড করি 2022-এ যে আমরা নিজেদের কিছু একটা করব। তারপর 2018-তে আমার দোকানটাকে বন্ধ করে দেওয়ার পর এদের সঙ্গে একটু কানেকশনটা কেটে গেছে, মানে দেখা কম হতো না। ডিসকানেকশন। হ্যাঁ, একদম। দেখুন কিরম হলো, আমি 21-এ এখানে এলাম, 22-এ, 23-এর থেকে ওর সঙ্গে আমার আবার নতুন করে আলাপটা হয়ে গেল। এবং সেটাও একটা অ্যাক্সিডেন্টলি রাস্তায় চলতে চলতে। রাস্তায় চলতে চলতে মানে আমি যাচ্ছিলাম বাজারে, ও বোধহয় ফিরছিল বাড়িতে, সেখান থেকে আলাপ। কিন্তু যে পরিপ্রেক্ষিতে মানে যাই কারণের জন্য এই কথাগুলো বলছি, ওর কিন্তু ওই সময় পথ চলাটা খুব কঠিন ছিল। শান্তনু, তোর তো সেই সময় মানে খারাপ ভাবে নিস না, হ্যাঁ, ভীষণ তোর ভীষণ কিন্তু ভীষণ ভীষণ tough ভীষণ time টাফ গেছে। টাইম গেছে। কারণ দেখো একটা পজিশনে কাজ করলে তার মানে, আর আমরা যারা পার্টিকুলারলি স্যালারিড হুম, হুম, বা স্যালারি নিই তারা কিন্তু স্যালারির উপর ভীষণভাবে নির্ভরশীল। কারণ তোমার স্যালারির উপর তোমার বাড়ির ইএমআই আছে, গাড়ির ইএমআই আছে। আর আমি সবসময় একটা স্ট্যান্ডার্ড লাইফস্টাইলে বিশ্বাস করি। তোমরাও দেখেছো আমি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হাত খরচা কিরমভাবে আমি খরচা করি। যাই হোক, সেটা আমার হয়তো পজিটিভ বা নেগেটিভ বলবো না, আমার লাইফের সেটা একটা কি বলবো, ইউএসপি। হ্যাঁ, মানে তুই ওটাতেই আমি এটা বিশ্বাস করি করেছিস। এবং আমি ভালোবাসি। আমি একটা ভালো লাইফস্টাইল বিশ্বাস করি আর কি। হ্যাঁ, বেশ করিস নিজেই। কারণ জীবন আমি একটা ভাবি যে জীবন একটাই, এবং সেই জীবনটাকে তোমার নিজের লিমিটেশনের মধ্যে যতটা ভালোভাবে এনজয় করতে পারবে সেটা কার্পণ্য করবে না, এবং আমি করি না, নিশ্চয়ই। কখনোই করি না। যাই হোক, অ্যাকচুয়ালি আমি যখন মে মাসে চাকরি ছেড়ে দিই, এবার স্যালারি বললে মে মাস থেকে আমার স্যালারি বন্ধ হয়ে গেল।
হ্যাঁ, কিন্তু আমার এই কোম্পানির সমস্ত লিগ্যাল জিনিসগুলো প্লাস তোমার ড্রাগ লাইসেন্স এগুলো করতে প্রায় 4 থেকে 5 মাস টাইম লাগলো। ফলে 4 থেকে 5 মাস শুধু জিরো ইনকামই হলো না, মাইনাস। মাইনাস আমার যত ইনভেস্টমেন্ট সেই সময়। কারণ হ্যাঁ, আমার পুরো অফিসটাকে সাজানো থেকে আরম্ভ করে এবং এমপ্লয়ি রিক্রুট থেকে আরম্ভ করে তারপরে যে জায়গাটা নিয়েছি তার রেন্ট থেকে আরম্ভ করে একটা হিউজ ফাইন্যান্সিয়াল বার্ডেন কিন্তু আমার উপরে আসলো। নিশ্চয়ই, কারণ তুই সেইটাকে- যাদেরকে রিক্রুট করেছিস হুম, তাদেরকে অলরেডি স্যালারি দেওয়া শুরু করে দিতে হলো, একদম একদম যে মোমেন্টে জায়গাটা নিলি তার ভাড়াটা দেওয়া শুরু দেয়া হয়ে শুরু গেল, হয়ে গেল প্লাস তোর ইন্টেরিয়ারে কাজ হচ্ছে, একদম। প্লাস আমার নিজস্ব যে খরচা আছে ন্যাচারালি সংসারের সেইগুলো খরচ। সংসার। ততদিনে বোধহয় তোর বেবি হয়ে গেছে। হ্যাঁ, তখন আমার Yes. বেবিও হয়ে গেছে এবং আমার মিসেস চাকরি ছেড়ে দিয়েছে, কারণ হ্যাঁ। কোভিডে আমার মিসেস চাকরি ছেড়ে দিয়েছিল। তো ফলে শুধু সিঙ্গেল ইনকাম আমারও ছিল এবং সেই সময়টা সত্যি সেই 5 মাসটা ভীষণ, ভীষণ টাফ গেছে এবং আমার জীবনে যত জমা খরচ ছিল সমস্ত কিছু আমার অলমোস্ট মানে আমাকে সেই সময় খরচা তুই করে যেটা দিতে আমাকে হয়েছে। বলেছিলি, মানে এটা প্রকৃত অর্থেই বোধহয় তাহলে সত্যি যে তুই প্রায় নিঃস্বপ্রায় হয়ে গেছিলি। একদম, একদম। এবং শুরুর জার্নিটাও তো এতটা স্মুথ ছিল না। হ্যাঁ, কারণ যেকোনো বিজনেসেই সেটা কিন্তু একটা জার্নি। কারণ বিজনেস হলেই কিন্তু তুমি পরের দিন থেকে তো আর প্রফিট করবে না বা না। তোমার লাভ হতে আরম্ভ করবে না। হ্যাঁ, ডেফিনিটলি আমার কিছু খুব যেহেতু আমার এই লাইনে বা অঙ্কোলজির লাইনে বহু ডক্টরের সাথে আমার পরিচয় ছিল, তারা আমাকে প্রথম দিন থেকেই সাপোর্ট করেছে হুম, হুম। এবং তাই জন্য হয়তো আমি 2-3 মাস আমি লোকসানের মুখ দেখেছি। আমার মাসে প্রচুর টাকা করে লোকসান হতো, যেগুলোকে আমার যে এক্সপেন্সগুলো ছিল সেগুলোকে হুম। আমাকে করতে হতো। ফলে ব্যাংক থেকেও একটা বড় পরিমাণ লোন হয়ে গেছিল, পার্সোনাল লোন। এবং সেখানে আমি ১ম এ ২ টো মাত্র এমপ্লয়ি দিয়ে আমার অফিস স্টার্ট করি। ২ টো এমপ্লয়ি এবং আমি আমার মিসেস। আমি তো শুনেছি তুই নিজেও তো গিয়ে গিয়ে অনেক কিছু করেছিস। হ্যাঁ, হ্যাঁ, মানে সেইগুলো এখন আর সেগুলো স্বপ্নের মতো লাগে। বাট না, ঠিক আছে। একটা জিনিস তোমাকে অঞ্জনদা বলতে পারি, কারণ আমি আমার সাকসেসটাকে একটু ডিফারেন্ট ভাবে দেখি। অ্যাকচুয়ালি আমার প্রথম থেকেই মনে হয় যে মানুষগুলো আমার সাথে যুক্ত হচ্ছে, সেই মানুষগুলোকে যেন আমি ঠিক মতন টেক কেয়ার করতে পারি। কারণ তারা কিন্তু একটা বিশ্বাস নিয়ে যে না শান্তনুর সাথে যখন আমি যুক্ত হচ্ছি বা দাদার সাথে আমাকে অনেকেই দাদা বলে আমাকে যারা অফিসে আছে তারা, তাদের নিজস্ব ফ্যামিলি আছে এবং আমি নিজেও জানি যে যে চাকরি করে তার কাছে কিন্তু স্যালারিটা বা বেতনটা কতটা ইম্পর্ট্যান্ট। হুম, হুম। ফলে আমি সাকসেসটা এইভাবেই দেখি যে আমার সাথে যারা আছে তাদের জন্য আমি মাসের প্রথম দিনে স্যালারি দিয়ে দিতে পারি এবং আজ পর্যন্ত সেটা আমি কিন্তু মেনটেন করে চলেছি। প্রথম ২ জন এমপ্লয়ি দিয়ে স্টার্ট করেছিলাম, এখন প্রায় ১৬ থেকে ১৭ জন এমপ্লয়ি আমার সাথে আছে এবং তাদের আমরা আজ পর্যন্ত কেউ ছাড়িনি, আমার সঙ্গ ছাড়েনি। আমি ১ জন ২ জনের সঙ্গ ছাড়তে বাধ্য হয়েছি, তার কারণ তারা আ কারণ জীবনে চলার পথে তোমার নানা রকম মানুষের সাথে তুমি পরিচয় হবে। বাট অনেকেই তোমার হয়তো তুমি যেরকম চাও সেরমভাবে চলবে না। কিন্তু তুমি না, বুঝি। চেষ্টা করবে তুমি। কিন্তু তারপরেও যদি তার পরিবর্তন না হয় তখন তার হাত না, ছাড়তেই না, না, হবে। না, না, বুঝি। ছেলেরা বা মেয়েরা যাদের মধ্যে অনেস্টিটার অভাব থাকে, তাদের আমি হয়তো ১ বার ২ বার তাদের ওয়ার্নিং দিলাম। তারপরে যখন দেখলাম না সেটা চেঞ্জ হচ্ছে না, তখন আমার ফার্মের বেনিফিটের জন্যই কিন্তু আমাকে কিছু না, না, অ্যাকশন নিতে একদম হয়। নিশ্চয়ই। কারণ তোর তোর প্রতিষ্ঠানের আ মানে যাকে বলে না, তার তার রেপুটেশনের জন্য বা একদম। তার তার আত্মসম্মানের জন্য আ অনেক সময় অনেক কঠিন মানে ডিসিশন নিতে হয়। ডিসিশন নিতে হয়। এবং যখন তুমি একটা প্রতিষ্ঠান করবে তখন কিন্তু প্রতিষ্ঠানটা আর তোমার একার থাকে না। না, সবার। কারণ সবার। কারণ সেই প্রতিষ্ঠানটা চললে কিন্তু সবার পেট চলবে। হ্যাঁ, সেই নাহলে প্রতিষ্ঠান চলবে যদি না। না চলে তাহলে কিন্তু তুমি সরি ফিগার তাদের সামনে হয়ে তারাও কিন্তু একটা বিরাট বিপদের মধ্যে পড়বে। নিশ্চয়ই। আমি নিজেও জানি, আমি দেখেছি যে তোর প্রতিষ্ঠানে যারা কাজ করেন, মানে শুধু কাজ করেন না, তুই যেটা বলিস যে যারা তোর সঙ্গে আছেন তাদেরকে নিয়ে তুই কি করিস, মানে যে কোনো জায়গায় যাওয়া, তাদেরকে নিয়ে মজা করা, তাদেরকে নিয়ে অনুষ্ঠান করা, তাদেরকে নিয়ে একটা কোনো ইভেন আমারই অ্যাডা ইভেন্টসের যে অনুষ্ঠানটাতে হয়েছিল, তাদের টিকিট কেটে তাদেরকে নিয়ে আসা, তাদের সেই বিনোদনগুলো নেওয়া, তাদের সঙ্গে সময় কাটানো, এটা কিন্তু ও করে। আমি যেহেতু ২২ বছর একটা কর্পোরেটে চাকরি করেছি, সেখানে কিন্তু যারা চাকরি করে তারা কিন্তু ফ্যামিলি থেকে যে জায়গাটায় চাকরি করে সেই জায়গাটায় টাইম বেশি দেয়। হ্যাঁ, ফলে সেই কর্মক্ষেত্রটা যদি তার আনন্দের জায়গা না হয়, সেই কর্মক্ষেত্রটা যদি পেইনফুল হয়ে যায়, তাহলে কিন্তু তার কাজের জায়গাটায় সে নিজে সম্পূর্ণটা দিতে পারে না। যাকে আমরা বলি আউটপুট। আউটপুট একদম। সে আউটপুটে কিন্তু তোমার হ্যাম্পার হবেই। হ্যাঁ, কারণ হতে বাধ্য। যখন তুমি ডিস্টার্ব হয়ে যাবে কর্মক্ষেত্রে,
তখন কিন্তু সেই আউটপুটটা তোমার আসবে না। ফ্রি মাইন্ডে বা ফ্রিভাবে তুমি যতটা ক্রিয়েটিভিটি থাকবে বা তুমি তোমার নিজের যতটা দিতে পারবে, সেটা কিন্তু তুমি যদি প্রেশারাইজ হয়ে যাও, তখন কিন্তু অটোমেটিক্যালি সেটা হ্যাম্পার হয়ে যাবে। ফলে হুম। আমি আমার কাজের জায়গায় অ্যালাও আছে, কেউ যদি গান শুনতে ইচ্ছা করে, মন ভালো না লাগে, সে কিন্তু গাইতে পারে, সে নাচতে পারে, সে কবিতা বলতে পারে, তার যেটা ইচ্ছা সে বলতে পারে, সে করতে পারে। কারণ আমি আমি সেটা বিশ্বাস করি। আমি আমি আমার মধ্যেও খুব তাড়াতাড়ি বিরক্তি এসে যায়। এজন্য আমি চাই যে কাজটা করবে সেটাকে যেন এনজয় করে। তোর অর্গানাইজেশন মেনলি তো ক্যান্সার ডিভিশন আর বিভিন্ন ডিভিশন নিয়ে কাজ করে। তো আমরা যদি এরকম ভাবে ভাবি যে এই যে ক্যান্সারের রোগ তো এখন ঘরে ঘরে, হুম, মানে খারাপ লাগতে পারে হয়তো শুনতে, একদম। কিন্তু এটাই বাস্তব। তো মানুষ নিশ্চয়ই উপকৃত হতে পারে যে ডিরেক্টলি যদি তোকে ফোন করে কোনো দর্শক বিন্দু বা যারা যারা দেখছেন, তো তারা যদি সরাসরি তোকে যদি ফোন করে তাহলে নিশ্চয়ই অনেক কমে পেয়ে যাবে। দেখুন, কমের থেকেও ডেফিনিটলি, কারণ আমরা যেহেতু হোলসেল আছে, আমাদের রিটেল আছে, দুটোই হ্যাঁ। আছে। দুটো লাইসেন্সই যেহেতু আছে, সেজন্য ডেফিনিটলি আমরা কিন্তু একটা পেশেন্টকে আ সেই দিক থেকে আমরা কিন্তু ফাইন্যান্সিয়ালি অনেকটাই হেল্প করতে পারবো। কারণ যেটা ভাবলেন অন্য একটা রিটেল থেকে কিনতে যে প্রাইসটা পড়বে, আমি কিন্তু সেইটাই তাকে হোলসেল রেটে অনেকটা কমেই দিতে পারবো। কারণ এমনিতেই দেখ আমরা জানি যে একটা কর্কট রোগের চিকিৎসা করার জন্য মানে ক্যান্সার রোগের চিকিৎসা করার জন্য বাড়ি গাড়ি সব বিক্রি করে দিতে হয়। সব বিক্রি হয়ে একদম যায়। তাই। তো তাতে যদি কিছু টাকা বাঁচে কেন নয়। আচ্ছা, Definitely. আর একটা জিনিস, নিশ্চয়ই সব দোকানের মতো তোকেও যদি তিনি যদি কথা বলে নেন তোর সঙ্গে বা যার সাথেও, বাড়িতেও পৌঁছে দিস তোরা? আমাদের যে টিম আছে, আমাদের প্রায় ১২ জন আ ডিস্ট্রিবিউশনের জন্য ছেলে আছে। তারা কিন্তু পুরো কলকাতা শুধু নয়, আমরা বর্ধমান, শিলিগুড়ি, আসানসোল, দুর্গাপুর, বাঁকুড়া, মিদনাপুর সব জায়গায় কিন্তু ক্যান্সার থেরাপি একদম হোম ডেলিভারি করে থাকি। এবং শুনলেন তো? যেখানে হোম ডেলিভারি পসিবল নয়, সেখানে আমরা পোস্টাল সার্ভিস বা কুরিয়ার দিয়ে চেষ্টা করি যত তাড়াতাড়ি সম্ভব যাতে পরিষেবাটা দেওয়া যায়। তাহলে শুনলেন তো? মানে বর্ধমান থেকে নিয়ে আরম্ভ করে সব জায়গায়, সে বাঁকুড়া, মেদিনীপুর, পুরুলিয়া একদম, সবই বলল। একদম। আর যেখানে যাওয়া সম্ভব নয় সেখানে পোস্টাল সার্ভিসের থ্রু দিয়ে পৌঁছে দেবে। ইউপিআই সার্ভিসের ইউপিআই তে নিশ্চয়ই পেমেন্ট নিস? একদম আমাদের বিলের মধ্যে ইউপিআই স্ক্যানার দেওয়া থাকে। বাহ! প্লাস আমাদের কার্ড মেশিন আছে। তারপরে হুম। সমস্ত রকম সুবিধাই আছে। একটা খবর পেয়েছি আর একদম জানি একটা খুব নতুন একটা কোনো পরিকল্পনা হচ্ছে। তোমার কাছে কিছুই লুকানোর মতন যায় না আরকি। পরিকল্পনা স্টেজেই আছে। আমরা একটা অ্যাকচুয়ালি অনেকদিন ধরেই আমি আমার যে সমস্যা আমার আশেপাশে আমার যে আ ডাক্তার বন্ধুরা আছে বা শ্রদ্ধেয় ডাক্তারবাবুরা আছেন, তাদের সাথে কথা বলি। অনেক সময় আমরা দেখেছি যে অনেক কর্পোরেট বা অনেকে যে সমস্ত অনেক পেশেন্ট আছে যারা নাকি কর্পোরেট হসপিটালগুলোতে ট্রিটমেন্ট নিতে পারে না। হুম, হুম। সেই সমস্ত প্রান্তিক পেশেন্টকে যদি আমরা অনেক কম দামে ক্যান্সার থেরাপি সস্তায় দেওয়ার ব্যবস্থা করতে পারি, বা তাদের ডায়াগনস্টিক, কারণ ডায়াগনস্টিকও একটা ক্যান্সারের কিন্তু মূল বিষয়। আর মারাত্মক মানে খরচ খরচ সাপেক্ষ। সাপেক্ষ। কারণ ওহ! এখন নতুন ডে বাই ডে যে সমস্ত ডায়াগনস্টিক প্রসেস আসছে হ্যাঁ, কালার এবং তাতে ডপলার অমুক-তমুক এমন অনেক অনেক কিছু বলে, যাই হোক আমি এখন পিন পয়েন্টেড থেরাপি বেরিয়ে গেছে। সেই জন্য তোমাকে ডায়াগনস্টিক একটা মেজর একটা ভূমিকা পালন করছে আজকের হুম, ক্যান্সার হুম, ট্রিটমেন্টে। হুম। সেটা যাতে কম কারণ তুমি যত সেই জিনিসটা আ ঘুরবে, হাত ঘুরবে তত কিন্তু তার দামটা বাড়তে থাকবে। একদমই তাই। ফলে সেটা যদি চেষ্টা করছি আমরা যে আ সেটা একদম ন্যাসেন্ট স্টেজে আছে। আমরা রাজারহাটের ওইখানে একটা সেন্টার অলরেডি নিয়েছি এবং সেটা আমরা ডেভেলপ করার চেষ্টা করছি। বাহ! কারণ অনেক টেকনিক্যাল ব্যাপার আছে, হুম, অনেক হুম। লাইসেন্সের ব্যাপার আছে। সেগুলো যদি আমরা সব ক্লিয়ারেন্স পাই, তাহলে অবশ্যই ডেফিনিটলি হতে পারে ইন ফিউচারে আমরা একটা ভালো ক্যান্সার থেরাপির জন্য ভালো একটা সেন্টারের আ উপহার দিতে পারবো আমাদের ক্যান্সার পেশেন্টদের জন্য। আর আমি কথা দিচ্ছি যেদিন এটা হবে আমার চ্যানেল তুলে ধরবে। যাতে একদম আমি তোমাকে ইনভাইট করব। অবশ্যই। হ্যাঁ, আর আপনারাও তখন তাহলে দেখতে পারবেন আর আ জানতে পারবেন, যারা কাছাকাছি থাকেন, যারা তার পরিষেবা নিতে চাইবেন, নিশ্চয়ই নেবেন। তো শান্তনু, তোমার ভবিষ্যতের জন্য তোকে প্রচুর, প্রচুর, প্রচুর শুভকামনা। খুব ভালো লাগলো আজকে তোর সঙ্গে কথা বলে। আ আশা করি আমরা আবারও বসবো। আর তুই আরো অনেক, অনেক, অনেক উদ্যোগ বাড়িয়ে যা। অনেক নতুন জিনিস কর। আমরা আছি তোর সাথে। নমস্কার। নমস্কার। আবার তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার হ্যালো অঞ্জনে আমাকে ইনভাইট করার জন্য। আমি আমার
ছোট্ট প্রচেষ্টা যেটা করছি সেটাই তোমার তরফ থেকে দর্শক বন্ধুদের তোমাদের জানাতে চাই। সবাই একটাই জিনিস বলবো যে ভয় পেয়ে পিছিয়ে থাকলে হবে না। তোমার মনের ইচ্ছাটাকে, হ্যাঁ, হয়তো সময় লাগবে, বাট মনের ইচ্ছাটাকে সবসময় পূরণ করার চেষ্টা করবে, সেটা কিন্তু ফুলফিল হবেই একদম। খুব ভালো কথা বলল ভাই। এই কথা দিয়েই আমি আজকের এপিসোডটা শেষ করব। আর যেটা আমি সবসময় বলে থাকি, আবারও বলবো, আপনারা যারা আমার এই চ্যানেলটা প্রথমবার দেখছেন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আর কি কি বিষয় নিয়ে বা কাকে কাকে নিয়ে আপনারা দেখতে চান এই হ্যালো অঞ্জনে জানান, কেমন লাগলো জানান, ভালো মন্দ সবটাই। প্রথম প্রচেষ্টা, যদি কিছু ভুল চুক করে থাকি ক্ষমা করে দেবেন। আপনাদেরকে পাশে চাই, যাতে আপনাদের কাছে আরও পৌঁছতে পারি আর আপনাদের কিছুটা উপকার করতে পারি। তো এটা বলি আজকের দিনটা শেষ করলাম। নমস্কার, অপেক্ষায় থাকলাম পরের সপ্তাহ।